হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। তা হচ্ছে আমি যখন আরকি ইন্টার ফার্স্ট ইয়ারে একটা কলেজে ভর্তি হই, সেই কলেজটা ছিল বাংলাদেশের অন্যতম সেরা একটা কলেজ এবং তা ছিল ঢাকায় অবস্থিত। বাট পরবর্তীতে মূলত আমি সেই কলেজ থেকে আরকি টিসি নেই এবং টিসি নেওয়ার পর মূলত একটা সরকারি কলেজে ভর্তি হই। এখন কথা হচ্ছে আমি কেন এত ভালো একটা কলেজ থেকে টিসি নিলাম এবং পরে একটা সরকারি কলেজে ভর্তি হলাম? তো এই গল্পটা মূলত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। কারণ হচ্ছে এইখান থেকে তোমরা অনেকেই মূলত মোটিভেশন পেতে পারো। কারণ অনেকেই আছে এমন যে কোনো একটা কলেজে গিয়ে ভর্তি হয়, পরবর্তী সেই কলেজে মূলত থাকতে পারে না বা সেই কলেজ থেকে আরকি টিসি নিতে হয়। সো এখানে অনেকে মূলত অনেক ধরনের আরকি ডিপ্রেশনের ভেতর দিয়ে যায়। সো আমি নিজে গেছি। সো এইজন্য আরকি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আজকের এই গল্পটা শেয়ার করতে চাচ্ছি। যে তোমাদের একাডেমিকে মূলত ১ম দিকে বিভিন্ন সমস্যা গেলেও তোমরা যদি পরে ডেডিকেটেডলি পড়ালেখা করো, তাহলে মূলত তোমরা আরকি একটা ভালো রেজাল্ট করতে পারবা। পাশাপাশি মূলত আমার যখন আরকি কলেজ থেকে টিসি নেওয়া হয়, এমন খারাপ একটা ফিলিংস এর ভিতর দিয়ে গেছি। তো এইজন্য আমার মনে হয় যে আজকে মূলত এটা করা উচিত। কারণ যেন অন্যরা যারা আছে কলেজ থেকে টিসি নিতে চায়, তারা মূলত একটা মোটিভেশন পায়। সো চলো শুরু করা যাক। তো ১ম মূলত এই গল্পটা আসলে শুরু করা উচিত আমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার পর থেকে। কারণ যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্টের উপরেই মূলত আমাদের হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হচ্ছে নির্ভর করে কোন কলেজে পড়বো, কোন কলেজে পড়বো না। তো আমার মূলত এসএসসি পরীক্ষা হয় হচ্ছে রাজশাহী বোর্ডের আন্ডারে। আমার জেলা ছিল হচ্ছে পাবনা জেলা। সো পাবনা জেলার আরকি একটা গ্রামের স্কুল থেকে মূলত আমি এসএসসি পরীক্ষা দেই। আমাদের মূলত এসএসসি ব্যাচ ছিল হচ্ছে ২০২২। সো আমাদের পরীক্ষা হয় হচ্ছে শর্ট সিলেবাসে, পাশাপাশি ৫৫ মার্কে পরীক্ষা হয়। সায়েন্স এগুলো ৪৫ মার্ক এবং হচ্ছে বাংলা, ইংলিশ এগুলো হচ্ছে আমাদের ৫৫ মার্কে আরকি পরীক্ষা হয়। তো এখন যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে ৫৫ মার্কের পরীক্ষা হয়। তো অবশ্যই মূলত আমাদের একটা ভালো রেজাল্ট হবে। আমার মূলত এর ব্যতিক্রম হয় নাই। একটা ভালো রেজাল্ট করেছিলাম এবং আমার মার্ক ছিল হচ্ছে ১২৩২। সো এই মার্কে মূলত তখন আমাদের ব্যাচে মূলত বাংলাদেশে মোটামুটি বলা যায় যে টপ ক্লাস যে কলেজগুলাতে সেইগুলাতে আরকি চান্স হয়ে যাবে। তো আমার মূলত ইচ্ছা ছিল যে আমি হচ্ছে এনটিসিতে আরকি পড়ালেখা করব। বাট এনটিসি পড়ালেখা করার জন্য কোচিং করতে হবে না কি বই পড়তে হবে বা অ্যাডমিশন টেস্ট আসলে কি রকম হয়, সো এই সম্পর্কে আমার খুব একটা যে ভালো ধারণা তেমন ছিল না। যেহেতু আমি গ্রাম থেকে গিয়েছি, তো আমি মূলত সে ভালো প্রিপারেশন নিয়েছিলাম না। তো এইজন্য আরকি আমি পরীক্ষা দিয়েছিলাম বাট আরকি আমার হইছিল না। আমি মূলত চান্স পাইনি। বাট কথা হচ্ছে আমি খুব একটা প্যারা খাইনি। কারণ মূলত আমার মার্কস ছিল বেশি। সো আমি মূলত ভালো একটা কলেজে আরকি হয়ে যাবে সিট। সো এইজন্য আরকি খুব একটা প্যারা খাইনি। তো আমি মূলত চয়েস দেই বেশ কয়েকটা কলেজ। তবে আমার হচ্ছে আরকি 2nd চয়েস ছিল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সো এটা ছিল মর্নিং শিফট। 3rd চয়েস ছিল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ডে শিফট। আমার মূলত ডে শিফটে চলে আসে। বাট কথা হচ্ছে এই কলেজের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই কলেজ হচ্ছে আমাদের সিনিয়রদের জন্য, অর্থাৎ ক্লাস 9 থেকে আমরা যারা 12 এ আছি তাদের জন্য হচ্ছে ৪ টা হাউস বরাদ্দ আছে। হাউস বলতে আমরা আরকি হোস্টেল বুঝি, বাট এই কলেজে আরকি হাউস বলে, আরকি ক্যাডেটেও হাউস বলে। সো এটা আরকি যেহেতু আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, সো আরকি এই কলেজকে আমরা হাউসই বলতে পারি। তো সেই ৪ টা হাউস যারা মূলত ঢাকার বাইরে থেকে আসে তারা হচ্ছে চাইলে থাকতে পারে। বাট কথা হচ্ছে এই হাউসে থাকতে পারে শুধুমাত্র যারা হচ্ছে মর্নিং শিফটের ছেলেপেলে তারা। তো আমি মূলত এপ্লাই করি হাউসে, যারা ডে শিফটের থেকে হচ্ছে হাউসে থাকতে চায় তারা যদি এপ্লাই করে তাহলে তাদের হচ্ছে মর্নিং শিফটে নিয়ে আসা হবে। সো আমি মূলত এপ্লাই করি। যেহেতু আমি ঢাকার বাইরে থেকে আসছি, সো ঢাকায় মূলত নতুন বাইরে থাকতে পারবো না। খাবার সমস্যা, থাকার সমস্যা। এর পাশাপাশি আমাদের ওই কলেজটা ছিল হচ্ছে মোহাম্মদপুর এরিয়ায়। আর মোহাম্মদপুর তো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য ফেমাস আরকি। তো এইজন্যে আমি মূলত হাউজে একটা সিটের জন্য আবেদন করি এবং পরবর্তীতে হচ্ছে আমার হচ্ছে লালন শাহ হাউস চলে আসে। আমাদের ক্লাস মূলত শুরু হয় ২০২৩ সালের আরকি ফেব্রুয়ারি মাসের ২ তারিখে। সো এই তারিখটা ছিল হচ্ছে আমাদের রবিবার। এবং আমাদের হাউজে আসার কথা বলছিল হচ্ছে বৃহস্পতিবারে। সো আমরা মূলত সবাই বৃহস্পতিবারে আরকি হাউজে উঠে পড়ি। তো হাউজে ওঠার পর হাউজের কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলো আমি টুকটাক আরকি বাইরে থেকে জানতাম। বাট আরকি একদম যে ক্লোজলি সবকিছু এরকম জানতাম না। যে কি নিয়ম-কানুন করতে হয়। কারণ আমার মূলত এক কাজিন ছিল, সে মূলত হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়তো, বাট সে হাউজে ছিল না। তো সে মূলত খুব একটা যে ভালো জানতো এমনও না। বাট যেগুলো জানতাম মোটামুটি বুঝছিলাম যে হয়তো অনেক রুলস রেগুলেশন আছে, সেইগুলোই জাস্ট হচ্ছে মেইনটেইন করতে হবে। বাট এর বাইরে যে আরো কিছু নিয়ম-কানুন সেগুলো হচ্ছে জানতাম না। সো এইখানে মূলত আমি একটা হচ্ছে ধরা খাই। কারণ যেখানে তোমরা ভর্তি যেই কলেজেই ভর্তি হও না কেন, সব একদম পুঙ্খানুপুঙ্খ নিয়ম শৃঙ্খলা আরকি জানার পরে সেখানে ভর্তি হওয়া উচিত। সো আমার মূলত এই ভুলটা হইছিল। ওকে, সো এখন মূলত আমি তোমাদেরকে যে এই হাউজের যে ডেইলি যে আমাদের রুটিনটা ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই রুটিনটা মূলত জানলেই তোমরা মূলত হয়তো কিছুটা ধারণা পাবা যে কেন আমি আরকি কলেজ থেকে টিসি নিয়েছিলাম।
মেইনলি আমরা যারা হাউস বয় ছিলাম, তাদের মূলত দিন শুরু হচ্ছে ৫টা ৪৫ থেকে। কারণ ৫টা ৪৫ এ মূলত প্রতিটা হাউজে একজন করে ওয়ার্ড বয় থাকে। তিনি মূলত সবাইকে আরকি ডেকে তোলে, দরজায় আসে এবং সেখানে হচ্ছে বেল বেল বাড়ি দেয় এবং সেখানে হচ্ছে সবাই যারা রুমে থাকে ঘুম থেকে উঠে পড়ে। এবং ৫টা ৪৫ থেকে যে আমাদের ৬টা আছে, এই ১৫ মিনিটের ভিতরে সবাইকে ফ্রেশ হতে হয় এবং সেখানে হচ্ছে আমাদের কিছু ড্রেস কোড আছে। যেমন আমরা ডাইনিং এ গেলে একটা ড্রেস পড়তে হবে, কলেজে একটা আলাদা ড্রেস, তারপরে হচ্ছে ঘুমানোর জন্য একটা আলাদা ড্রেস, এছাড়া হচ্ছে আমাদের নাইট ক্লাসের জন্য আলাদা ড্রেস। সো বিভিন্ন ধরনের আরকি আমাদের ড্রেস ছিল। সো পিটি করার জন্য বা সকালে হচ্ছে আমাদের মর্নিং পিটি হতো। তার জন্য একটা আলাদা ড্রেস পরা লাগতো। সো সেই মর্নিং পিটির ড্রেসটা পরে মূলত আমরা হচ্ছে সকালে যেতাম। সেখানে গিয়ে মূলত আমাদের পুরা ক্যাম্পাস, এটা কিন্তু অনেক বড় একটা ক্যাম্পাস এবং খুব সুন্দর একটা ক্যাম্পাস। তোমরা যদি কেউ ডিআরএমসির ক্যাম্পাসে যেয়ে থাকো তাহলে হয়তো অবশ্যই জানবা। আর যদি না যাও তাহলে কিন্তু একবার অবশ্যই ঘুরে দেখবা যে ঢাকার ভেতর অনেক সুন্দর একটা পরিবেশ। সো আমাদেরকে মূলত সেইখানে হচ্ছে পিটি করাইতো বা একটু জগিং করাইতো আরকি। সো এই জিনিসটা খুবই ভালো ছিল। জগিং করাইতো মূলত ১ম দিন ভালোই লাগছে যে এত নিয়ম শৃঙ্খলার ভেতর দিয়ে যাচ্ছি। জিনিসটা খুবই ভালো ছিল। সো আমাদের মূলত বলা যায় যে ২০-২৫ মিনিট এরকম আরকি পিটি প্যারেড করায়। এরপর আমরা সবাই হচ্ছে রুমে আসি। রুমে এসে আরকি আমাদের ড্রেসটা চেঞ্জ করি এবং ড্রেস চেঞ্জ করার পর আমাদের হচ্ছে কলেজ ড্রেস পড়তে হয়। এবং কলেজ ড্রেস পরে মূলত আমাদের কলেজ থাকে হচ্ছে ৭টা ১৫ তে। সো এইজন্য আরকি আমাদের হচ্ছে ৬টা ৬:৩০ বা ৬টা ৪০ এর দিকে আরকি আমাদের ডাইনিং হয়। সেখানে আমরা ডাইনিং এ আরকি সকালে খাই এবং খাবার কথা যদি বলি তাহলে খাবার হচ্ছে টপ নচ। মানে বাংলাদেশে আরকি খুব কম কলেজ আছে যেখানে এত সুন্দর আরকি খাবার দেয়। তো যাই হোক সেখান থেকে মূলত আমরা হচ্ছে খাবার খাই। তো খাবার খাওয়ার পর সবাই মূলত ড্রেস পরে আরকি রেডি হইতে থাকি। তো সেখানে মূলত আমরা খাবার-টাবার খাই। এরপরে মূলত আমরা হচ্ছে কলেজে যাই। সো কলেজ হচ্ছে ৭টা ৪৫ থেকে আমাদের হচ্ছে ১২:৩০ বা ১২টা ১৫ পর্যন্ত মেবি ছিল। আমার সঠিক খেয়াল নাই। তো ১২টা ১৫ কি ১২টা ৩০ এরকম ছিল। তো তারপরে মূলত আমরা হচ্ছে সবাই হাউসে আসি। হাউসে আসার পর আমরা হচ্ছে ড্রেস খুলি। খোলার পর মূলত আমাদের হচ্ছে ১২টা ৪৫ এ হচ্ছে দুপুরের জন্য খাবার বা আমাদের যে লাঞ্চ টাইম সেটা। ১২টা ৪৫ এ আমরা যাই এবং সেখানে হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করি। এবং এখানে হচ্ছে এমন নিয়ম যে সবাই একসাথে আমাদের খেতে হবে। কেউ আগে পিছে আরকি যাওয়া যাবে না। এই ডাইনিং এ মূলত আরকি আমাদের যে সবাই হাউসে আছে কি নাই এটা আরকি গণনা করত। তো আমাদের মূলত ১২টা ৪৫ এ ডাইনিং হতো। এরপরে মূলত আমাদের হচ্ছে ডাইনিং এর পরে যে সময়টা ছিল ১টা থেকে শুরু করে একদম ৪টা পর্যন্ত, সেই সময়টা হচ্ছে তোমার ফ্রি। তুমি এখানে পড়তে পারো, ঘুমাতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। এবং এরপরে আমাদের ৪টা থেকে ৪টা ৪০ বা আরকি মেইনলি আসর নামাজের পর থেকে আরকি ৪০ মিনিট হচ্ছে আমাদের ছিল হচ্ছে স্পোর্টস টাইম। সেখানে মূলত তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারো। তো এরপরে মূলত আমাদের হচ্ছে মাগরিবের আজান দিত। মাগরিবের আজান দিলে হচ্ছে আমাদের হচ্ছে সবাই একসাথে নামাজ পড়তে যাইতে হতো এবং নামাজ থেকে এসে আরকি আমাদের রাতের খাবার অর্থাৎ হচ্ছে ৬টা ৩০ থেকে আরকি আমাদের হচ্ছে রাতের খাবার শুরু হইতো এবং সেখানে আমরা হচ্ছে রাতে সবাই হচ্ছে খাওয়া-দাওয়া করতাম এবং এরপরে শুরু হতো আমাদের হচ্ছে নাইট ক্লাস। সবাই ড্রেস পরে আমরা হচ্ছে যেতাম হচ্ছে আমাদের একাডেমিক যে বিল্ডিং যেখানে আমাদের ক্লাস হয় সেখানে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হইতো এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে নাইট ক্লাস করতাম। ওকে। তো এরপরে মূলত আমরা হচ্ছে সবাই হাউজে চলে আসি। তো এরপরে মূলত আমাদের হচ্ছে নাস্তা দেওয়া হয় এবং হচ্ছে ১১ টার সময় অর্থাৎ রাত ১১ টার সময় আমাদের পুরা হাউজে মূলত লাইট অফ করে দেয় এবং তখন সবাইকে ঘুমিয়ে যেতে হবে। তুমি যদি পড়তে চাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে নিজের পার্সোনাল একটা চার্জার লাইটে পড়তে হবে, না হলে সবাইকে ঘুমিয়ে যেতে হবে। সো এইটা হচ্ছে আমাদের রুলস ছিল। তো এই রুলস শুনে মূলত অনেকেরই অনেক ভালো লাগবে যে না, রুলস তো অনেক সুন্দর, অনেক ভালো রুলস। তো এই যে আমি হাউজে আসছিলাম না, আমি তোমাদের মতোই মূলত এই রুলস গুলো আরকি শুনছিলাম যে রুলস গুলো অনেক ভালো। রেগুলারিটি মেইনটেইন হয়। বাট কথা হচ্ছে এই রুলস জাস্ট হচ্ছে তোমার শুনতেই ভালো লাগে। বাট তুমি যখন ডেইলি একটা নির্দিষ্ট প্যাটার্নে জীবনযাপন করবা, তোমার মাইন্ডসেট ঠিক থাকবে না। তোমার এখানে পড়ালেখার প্রেশার আছে, তখন তোমার ফ্যামিলির একটা এক্সপেকটেশন থাকবে, নিজের একটা ড্রিম থাকবে। সো তখন মূলত তুমি এই যে এই নিয়মগুলো আছে, এই নিয়মগুলোই তোমার কাছে সবথেকে খারাপ লাগবে। এখন কথা হচ্ছে আমার যে এই নিয়মগুলো নিয়ে সমস্যা তা না। আমার মূলত সমস্যা আছে বেশ কয়েকটা জিনিস নিয়ে। ওকে। সো ১ম এ যে সমস্যাটা ছিল তা হচ্ছে আমরা ১ম যখন আরকি হাউজে যাই, তখন জাস্ট আমাদের কলেজের যে ক্লাস আছে সেই ক্লাসের উপর নির্ভর হতে হতো। আমরা নির্দিষ্ট কোনো প্রাইভেট বা কোনো একটা কোচিং এ যেতে পারতাম না। এখন তোমরা বলো আমাদের যে কলেজগুলো হয় বাংলাদেশের টপ নচ যে কলেজই হোক, তোমরা ধরো নটরডেম কলেজই ধরলাম। এমন কোনো ছাত্র আছে, মানে খুব রেয়ার কেস আছে অবশ্যই, বাট খুব রেয়ার কেস যারা শুধুমাত্র হচ্ছে কলেজে পড়ে বাট এক্সট্রা কোনো কোচিং বা হচ্ছে কোনো স্যারের কাছে পড়ে না। এটা কিন্তু খুব রেয়ার কেস। আর ধরো যে যতই হোক কলেজে এমনে ছুটি থাকে, সপ্তাহে ২ দিন ছুটি থাকে। এর পাশাপাশি মনে করো যে কলেজে এক ক্লাসে থাকে হচ্ছে ১০০ জন। তো সেখানে তো নানা গ্যাঞ্জাম, নানা সমস্যা, স্যার তো অত টাইমও পায় না। সো এটা কিন্তু সম্ভব না কলেজের উপরে। তো তখন মূলত দেখি যে আমাদের যারা অন্য বন্ধুরা তারা মূলত বাইরে কোচিং এ পড়ে একদম সব শেষ করে দিচ্ছে। সব অর্ধেক সিলেবাস শেষ। আমাদের এখনো শুরুই হয় নাই।
তো তখন আমরা মূলত এইটা নিয়ে হাউজে যারা ছিলাম সবাই মিলে হচ্ছে ভাইস প্রিন্সিপালের কাছে যাই যে আমরা হচ্ছে এক্সট্রা কোনো স্যারের কাছে আর কি পড়তে চাই, আমরা হচ্ছে মেডিকেল, বুয়েট এই সকল ভাইয়ের কাছে আর কি পড়তে চাই, এজন্য আমরা একটা আবেদন করি। তো তখন তারা বলে যে না এটা সম্ভব না। তো তারপরে আমরা আবার মূলত সবাই মিলে মূলত একটা আন্দোলন টাইপের আর কি করছিলাম, মনে আছে। তো তখন মূলত তারা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা মূলত বুয়েট মেডিকেল ভাইয়ের কাছে তো পড়তে পারবে না, বাট হচ্ছে কলেজে যে টিচার আছে তারা টপ টিচার আছে, তাদেরকে মূলত আমরা হচ্ছে তোমাদের হাউজে দেবো, তোমরা সেখানে পড়তে পারবা। তোমাদের যে স্যারের কাছে পড়তে ইচ্ছা হবে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবে, আমরা মূলত তোমাদেরকে সেই স্যার দেবো। সো হ্যাঁ, খুব ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো ভালো টিচার আছে। তো আমাদের মূলত ম্যাথ ডিপার্টমেন্টের হেড ছিল, এর কথা মূলত আমরা সবাই মিলে আর কি বলছিলাম যে ম্যাথের জন্য ওই স্যারকে আনি। বাট স্যার তো আসেই নেই, তিনি নাকি হচ্ছে হাউজে পড়ান না, তিনি হচ্ছে বাইরে পড়ান। তো সেখানে একটা জিনিস লাগছে যে একটা ভালো টিচার, তো তিনি আসে পড়লো না। তো আমরা চিন্তা করলাম হয়তো অন্য কোনো টিচার আছে তাদেরকে দিবে, বাট ম্যাথের জন্য মূলত আমরা হচ্ছে 2 মাস কোনো টিচারই পাইনি। মানে চিন্তা করছো, ইন্টারমিডিয়েটে আমাদের সময় এমনিই কম, আমরা মনে হয় 18 মাসের মতো টাইম পাইছিলাম পুরা এইচএসসি পরীক্ষা দিয়ে। সো এখন যদি আমাদের 2 মাস কোনো টিচারের কাছ নাই, কোনো কিছু পড়া হয় নাই, সো জিনিসটা কিন্তু খুবই খুবই একটা করুণ অবস্থা। সো এইটা ছিল হচ্ছে আমার মেইন যে প্রবলেম সেটা। এরপরে যদি আমি 2 নাম্বারে বলি তাহলে সেটা হচ্ছে আমার নাইট ক্লাস নিয়ে প্রবলেম। এখন বলবা নাইট ক্লাস নিয়ে আবার কি প্রবলেম? নাইট ক্লাসে তো আরও ভালো। এক জায়গায় নিয়ে যাচ্ছে, স্যার গার্ড দিয়ে পড়াচ্ছে। এখন কথা হচ্ছে তোমরা ধরো যে 40 জন একটা রুমে আছো এবং সেইখানে যদি একজন একটা তো কলম পড়ার আওয়াজ হয়, তাও চিন্তা করো যে যদি কলম পড়ার আওয়াজ হয় কি পরিমাণ আওয়াজ হবে। এর পাশাপাশি কি হতো, ধরো যে কারোর কোনো সমস্যা আছে স্যারের কাছে গিয়ে ধরো স্যারকে জিজ্ঞাসা করতো, স্যার আমি এটা হচ্ছে বুঝিনি, আমাকে একটু বুঝাই দেন। তো স্যার তাকে বুঝাই দিত। এখন চিন্তা করো তুমি এখানে পড়তেছো, স্যার হচ্ছে তোমাকে হোয়াইট বোর্ডে বুঝাই দিচ্ছে, তাহলে তোমার কনসেন্ট্রেশন কোনোদিনও থাকবে পড়ার সময়? কোনোদিনও কিন্তু থাকবে না। একজনের জন্য দেখা যাচ্ছে যে বাকি সবার সমস্যা হচ্ছে। এর পাশাপাশি কিছু তো ছাত্র আছে যারা তো মনে করো যে খুবই চিল লাইফ লিড করে। তো এরকম কিন্তু সব জায়গায় আর কি থাকে। সো এদের জন্য আর কি সমস্যার সম্মুখীন হয়েছি। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে নাইট ক্লাস হতো 3-4 ঘন্টা, সেটা মানে পুরোটাই টাইম ওয়েস্ট হইতো, একটু পড়ালেখা হইতো না। এখন এইটাতে জাস্ট আমার প্রবলেম এমন না, আমরা যারা হাউসে যে ফ্রেন্ডগুলা ছিলাম তাদের সবার সমস্যা ছিল। এরপরে যদি আমরা 3 নম্বর সমস্যাটা বলি সেটা হচ্ছে আমরা পুরাপুরি একদম যোগাযোগবিহীন অবস্থায় ছিলাম। অর্থাৎ বাইরের সাথে আমাদের কোনো আর কি যোগাযোগ হইতো না। সো এটা একটা খুবই খারাপ জিনিস লাগছে, কারণ এখন আমরা 2025 সালে আসছি। সো এই সময় যদি আমরা জাস্ট হচ্ছে পড়ালেখার প্রতি কনসেনট্রেট হই, অন্য কোনো দিক দিয়ে যদি খেয়াল না রাখি তাহলে কিন্তু সমস্যা। সো এখন মূলত আমার মনে হয় যে হাউসে আর কি আমাদের কোনো ফোন অ্যালাউ ছিল না। হ্যাঁ, এটা খুবই ভালো, কারণ আমাদের ফোনে অনেক টাইম ওয়েস্ট হয়। বাট আমার মনে হয় যে এখন আর কি বাটন ফোনে আর কি আমাদের টাইম ওয়েস্ট হওয়ার মতো কিছু নাই। কারণ এখনকার জেনারেশন বাটন ফোন ইউজই করে না, চেনেই না অনেকে। তো তখন যদি যারা বাটন ফোনটা অ্যালাউ করতো যে ফ্যামিলির সাথে কথা বলার জন্য বা বাইরে কোনো যোগাযোগ রাখার জন্য, তখন কিন্তু জিনিসটা খুবই ভালো হইতো। বাট সেটাও তারা অ্যালাউ করে নাই। এখন জানি না এতে তাদের কি একদম মহৎ উদ্দেশ্য আছে, আমি সেটা জানি না। তো তাদের নিয়ম ছিল কি? তো নিয়মটা আসলে হাস্যকর একটা নিয়ম ছিল যে তোমরা হচ্ছে বাসায় কথা বলতে পারো, বাট সেটা হচ্ছে অবশ্যই শুক্রবার এবং শনিবারে। আর সকাল হচ্ছে 8টা থেকে 11টার ভেতরে কথা বলতে পারবা এবং এই সময় মূলত তোমাদের গার্ডিয়ান আর কি দেখা করতে পারবা। এছাড়া যদি সপ্তাহে বাকি যে 5 দিন আছে সেই 5 দিনে যদি একবারও আর কি তারা দেখা করতে আসে, তোমাকে মূলত ধরো যে কেমন জেলখানার মতো। তুমি ধরো যে আর কি গেটের এই পাশে থাকবা, তোমার গার্ডিয়ান হচ্ছে গেটের বাইরে থাকবে। তাদের সাথে কথা বলতে হবে। বাইরে কোনো যাওয়ার সুযোগ নাই। তো এটা খুবই একটা খারাপ একটা অবস্থা। তো এগুলো আর কি নানা রকমের সমস্যা ছিল। আরও কিছু সমস্যা ছিল সেগুলো আর কি আমি বলতে চাচ্ছি না। বাট অনেক আর কি সমস্যার সম্মুখীন হইছি। তো তারপরে মূলত আমি সেই সমস্যাগুলো আমার হচ্ছে বাসায় বলি যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি হচ্ছে পড়ালেখায় কনসেনট্রেট করতে পারতেছি না, কিছুই পড়ালেখা হচ্ছে না। তো তখন তারা বলে যে আচ্ছা যদি এইরকম সমস্যা হয় তাহলে হচ্ছে কলেজে একটা আবেদন করি যাতে আমরা হাউস থেকে বের হয়ে যাই, বাইরে আর কি একটা হোস্টেলে রাখতে পারি। তো যখন আমি কলেজে এপ্লাই করি তখন মূলত ভাইস প্রিন্সিপাল বলে না, আমাদের হাউস থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের যদি কেউ হাউস থেকে বের হতে চায় তাহলে তাকে হচ্ছে কলেজ থেকেও বের হতে হবে, কলেজ থেকে টিসি নিতে হবে। তো তখন তো আমি একটা বড় রকমের ধাক্কা খাই, কারণ যেহেতু এত বড় একটা কলেজ, এত ভালো ভালো রেজাল্ট হয়, তো তখন কিন্তু এটা একটা সমস্যা যদি আমি কলেজ থেকে বের হয়ে যাই। পাশাপাশি মনে করো যে আমার একটা এলাকায় একটা রেপুটেশন ছিল, সো কলেজ থেকে টিসি নিছে এটা যদি জানে, সো তখন নানা রকমের সমস্যা হইতো, আত্মীয় স্বজন ছিল, সো অনেক রকম একটা প্রেশারের সম্মুখীন হই। তখন মূলত চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, যা হয় হোক, আমি মূলত অমনি খাপ খাইয়ে নেই আর কি হাউজে থাকি। তো হাউজে মূলত থাকার চেষ্টা করলাম, বাট দেখা গেল আমি আর কোনো মতেই পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না। দেখা যাচ্ছে সারাদিন পড়তেছি, বাট কোনো পরে আর কি আমার মনেও থাকতেছে না, কিছুই হচ্ছে না। তখন আমি বাসায় বলি যে আচ্ছা কলেজ থেকে টিসি নেব। তখন কলেজ থেকে টিসি নিলে তো আর হবে না, মানে এক্সট্রা যে কি কলেজগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। বাট তখন দেখি যে কোনো কলেজে আর কোনো সিট ফাঁকা নাই, মানে ভালো ভালো যে কলেজগুলো ছিল। তো এর মধ্যে আবার দেখি আমার এক বন্ধু আছে, সে হচ্ছে আর কি আমাদের কলেজ থেকে টিসি নেয় এবং টিসি নিয়ে হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজে চলে যায়। এবং তখন আমিও আর কি সরকারি বিজ্ঞান কলেজ নিয়ে একটু খোঁজ খবর নিলাম এন্ড দেখলাম যে না, অনেক ভালো রেজাল্ট করতেছে। এইচএসসি পরীক্ষা 2023 মূলত তারা হচ্ছে ঢাকা বোর্ডে 2nd পজিশনে ছিল এ প্লাস এর দিক থেকে।
তো বললাম তাহলে তো ভালো। আর তারপরে সরকারি কলেজ, একাডেমিক প্রেশারও খুব একটা নাই। আর তারপরে কলেজেও খুব একটা নিয়মিত যাইতে হয় না। নিজে পড়ার একটা সময় আছে। যেহেতু আমার অনেক গ্যাপ ছিল, তো নিজে পড়ে আরকি সব শেষ করতে হবে। বাট কথা হচ্ছে সেই কলেজেও কোনো সিট ফাঁকা ছিল না। তারপরে মূলত অনেক রিকোয়েস্ট করি কলেজে। তারপরে আমার হচ্ছে মার্কও বেশি ছিল। তারপরে হচ্ছে ওই কলেজে যে স্যার ছিল অর্থাৎ গণিত ডিপার্টমেন্টের হেড, যার মূলত ভর্তির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করত। সো তার সাথে আবার আমার হচ্ছে মামার একটু ভালো সম্পর্ক ছিল। সো তিনি মূলত অনেক রিকোয়েস্ট করলো, তো পরে বলল আচ্ছা ঠিক আছে, আমাদের কলেজ থেকে আরকি ৩ জন হচ্ছে টিসির জন্য অ্যাপ্লিকেশন করছে। তারা যদি টিসি নিয়ে চলে যায় তাহলে ৩ টা সিট ফাঁকা হবে। সো সেই ৩ টা সিটের ভেতরে ১ টা সিট তুমি পাবা। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো এর জন্য আমি ওই কলেজে আবেদন করি এবং আবেদন করে চলে আসি। তারপর এরপরে মূলত আমার হচ্ছে ৭ দিন কি ১০ দিন পরে মূলত আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে, "তুমি তো ভর্তি হতে চাইছিলা, তুমি অ্যাপ্লিকেশন করছিলা। তো আমাদের কলেজে সিট ফাঁকা হয়েছে, তুমি আসবা কিনা?" তো আমি তো বলি, "হ্যাঁ, আমি হচ্ছে ভর্তি হব।" তো এরপরে মূলত আমি হচ্ছে সেখানে যাই এবং সেখানে গিয়ে হচ্ছে ভর্তি হই। আমি যখন ভর্তি হই তখন মূলত আমি হচ্ছে ভর্তি হয়েছিলাম ৩ তারিখে আরকি। মাসটা আমার মনে নেই, বাট ৩ তারিখে ভর্তি হয়েছিলাম। আর হচ্ছে আমার ১৯ তারিখে আরকি ছিল ইয়ার ফাইনাল পরীক্ষা। তো এখন ইয়ার ফাইনাল পরীক্ষার যে সিলেবাস ছিল সেই সিলেবাসের সাথে আমাদের হচ্ছে রেসিডেন্সিয়ালের সিলেবাসের কোনো মিল নাই আরকি। রেসিডেন্সিয়ালের নিয়ম ছিল যে ফার্স্ট ইয়ারে জাস্ট ফার্স্ট পেয়ার পড়াবে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেয়ার পড়াবে। বাট সরকারি বিজ্ঞান কলেজে ফার্স্ট ইয়ারে মনে করো যে সেকেন্ড পেপার অর্ধেক পড়াইতো, ফার্স্ট পেপার অর্ধেক পড়াইতো। তো সিলেবাসে কোনো মিল নাই। এখন আমি ইয়ার ফাইনালে কি করব? সো অনেক চেষ্টা করি, বাট বোঝোই তো এই কয়েকদিনে তো আর পুরা ১ বছরের সিলেবাস শেষ করা সম্ভব হয় না। আর আমার মূলত বেসিক অত স্ট্রং ছিল না। যেহেতু আমি ফার্স্ট ইয়ারে কোনো বাইরে কোনো স্যারের কাছেই আর পড়তে পারি নাই। সো এতে করে মূলত আমার হচ্ছে আরকি রেজাল্ট খারাপ হয়, কোনমতে আরকি পাস করি, সেকেন্ড ইয়ারে উঠি। তো ওঠার পর মূলত মনে করি যে এখন আমার পড়তে হবে। কারণ যেহেতু কলেজ থেকে টিসি নিছি, তো বাবা-মা অনেক কষ্ট করে আরকি দিছে। তো তাদের একটা এক্সপেকটেশন আছে। অনেক হয়তো খারাপও ভাববে যে কলেজ থেকে টিসি নিছে। তো আমি ভাবছিলাম যে এখন তাদেরকে অ্যান্সার দিতে হবে। সেটা আমি ভালোভাবে পড়ালেখা করি এবং এরপরে আমাদের হচ্ছে প্রি-টেস্ট পরীক্ষা আসে। তো প্রি-টেস্ট পরীক্ষায় মূলত আমি অনেক ভালো একটা রেজাল্ট করি এবং সেখানে আমি হচ্ছে কলেজে ১২ তম হই। আমাদের ১৪০০ স্টুডেন্ট ছিল, তার ভিতরে ১২ তম হই। তো তখন বুঝতে পারি না আমি হয়তো কিছু একটা করতে পারবো। তো এরপরে হচ্ছে টেস্ট পরীক্ষা হয় এবং এরপরে এইচএসসি পরীক্ষায় সব জায়গায় মোটামুটি ভালো রেজাল্টই করি এবং এরপরে অ্যাডমিশন টেস্ট হয় এবং অ্যাডমিশন টেস্টে আমি হচ্ছে একটা সরকারি মেডিকেল কনফার্ম করতে পারি। আমি বর্তমানে পড়ালেখা করতেছি রাজশাহী মেডিকেল কলেজে। তো এইটাই মূলত ছিল হচ্ছে আমার যে গল্প, আমার যে কলেজ লাইফ সেইটা। তো আশা করি মূলত তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমার আরকি কলেজ লাইফ কেমন ছিল। আমার কলেজ লাইফ কিন্তু খুব একটা যে ভালো এমন ছিল না। ফার্স্ট ইয়ারে কিছুই পড়ালেখা হয় নাই, সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। তো এইজন্য যারা আরকি এখন ফার্স্ট ইয়ারে আছো, অনেকেরই পড়ালেখা গ্যাপ, পড়ালেখা করতে পারো নাই। বাট কোনো সমস্যা নাই। সেকেন্ড ইয়ারে খুব ভালোভাবে পড়ালেখা করো। ভালোভাবে পড়ালেখা যদি করো তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবা। সো শেষ পর্যন্ত যারা দেখেছো আশা করি তারা উপভোগ করেছো আরকি। যদিও আরকি একটু করুণ ইতিহাস ছিল আরকি অনেক। তখন আরকি এত ভালো, এখন যে এত সুন্দর করে বলতেছি তখন মুখে হাসি ছিল না। প্রচুর টেনশন কাজ করত। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।